রাজধানীতে রিকশা চালক হত্যা মামলা, টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত 10 দিনের রিমান্ডে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা তদন্ত শুরু, আরও 2টি হত্যা মামলায় এজাহার গ্রহণের নির্দেশ। এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব, আর্থিক অনিয়মের অভিযোগ। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি, শুক্রবার শপথ নেবেন আরও 5 উপদেষ্টা। অরাজকতা সৃষ্টির পায়তারা করছে আওয়ামী লীগ, বললেন ফখরুল, ষড়যন্ত্রকারীদের প্রতিহতের আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়াও সংবাদে আরও থাকছে, জয়ের ছত্রছায়ার সম্পদের পাহাড় পলকের, দুদকের ফাইল গায়েব করেছিলেন টুকু। রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। পার্থ সারথীর রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। রাজধানীর পল্টন থানায় রিকশা চালক কামাল মিয়া হত্যা মামলায় এই 3 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাওয়া হয়। সে সময় আদালত চত্বরে ছিল কঠোর নিরাপত্তা। পরে উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা, তিনি আজকে একটি রিমান্ডের দরখাস্ত, 10 দিন রিমান্ড চেয়ে দরখাস্ত দাখিল করে বলেন, এই সব কর্মকাণ্ডের সঙ্গে এই আসামিরা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত মর্মে তদন্তকারী কর্মকর্তার কাছে তথ্য অবত্য পাওয়া গিয়েছে এবং তাদেরকে আরও তথ্যপত্র পাওয়ার জন্য আরও অন্য কারাগারা যারা এটার সঙ্গে জড়িত তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। বিজ্ঞ আদালত দরখাস্তের গুণাগুণি ভিত্তি করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রাতে গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পার্থ সারথী, 21 টেলিভিশন, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছত্রছায়া থেকে হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তির উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্প থেকে অর্থ লোপাট করে নামে বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। অবৈধভাবে অর্জিত অর্থ দেশের বাইরে পাচারের অভিযোগ রয়েছে পলকের বিরুদ্ধে। আশরাফ শুভ রিপোর্ট। শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের খুব আস্থাভাজন ছিলেন নাটোর 3 আসনের এমপি জুনায়েদ আহমেদ পলক। শূন্য হাতে রাজনীতি শুরু করা পলক প্রতিমন্ত্রী হওয়ার পরই তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। তথ্য মিলেছে, জয়ের ঘনিষ্ঠ হওয়ায় কোনো কর্মকর্তা, মন্ত্রী, অডিট বিভাগ, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পলকের বিরুদ্ধে কথা বলতে ভয় পেতেন। সেই সুযোগেই তথ্য প্রযুক্তি খাতের নানা প্রকল্প থেকে হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক। মন্ত্রণালয়ের যে কোনো প্রকল্প নিলে পলক বা তার পরিবারের সদস্যদের অন্তত 15% কমিশন দিতে হতো। নির্বাচন কমিশনে জমা দেয়া শেষ হলফনামার তথ্য মতে পলকের সোনা রয়েছে কয়েকশো ভরি, নগদ টাকা 100 কোটিরও বেশি। স্ত্রী, মা সহ পরিবারের সদস্য এবং অনুগত কর্মীদের নামে শত শত বিঘা জমি কিনেছেন। 5 বছরের ব্যবধানে ভিশন বিল্ডার্স লিমিটেড কোম্পানির 80% শেয়ারের মালিকও হন তিনি। যার কিছুই ছিল না, সে এখন হাজার হাজার কোটি টাকার মানুষ দুর্নীতি করেছে। তার এই আইসিটি মন্ত্রণালয়ে যে দুর্নীতি করেছে, এই কারণে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। পলক হচ্ছে অত্র বাংলাদেশের একজন ডিজিটাল হচ্ছে ডাকাত, এবং সেই ডাকাতের কাছে আমরা সবাই জিম্মি। এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা।
অভিযোগ রয়েছে অবৈধ আয়ের অর্থ বৈধ দেখাতে স্ত্রীর নাম ব্যবহার করেন পলক। নির্বাচনী হলফনামা অনুযায়ী গত ৩-৪ বছরেই পলকের উদ্যোক্তা স্ত্রী বনে গেছেন প্রায় ৫ কোটি টাকার মালিক। এর বাইরেও স্ত্রী আরিফা জেসমিন কণিকার নামে রয়েছে অন্তত ২০ কোটি টাকার সম্পদ। উন্নয়নের নামে যে আইসিটিতে কোটি কোটি টাকা লুট করেছে এবং সিংড়ার মানুষকে ধোকা দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে আজকে কোটি কোটি টাকা ইনকাম করেছে। পলকের বড় ভাই জুবায়ের আহমেদ নয়নের বিরুদ্ধে টেন্ডারবাজি সহ ৬৫০টি পুকুর দখলের অভিযোগ রয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের প্রকল্প নেওয়ার ক্ষেত্রে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কাজ দিতেন কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই আত্মগোপনে ছিলেন জুনায়েদ আহমেদ পলক। এরই মধ্যে ছেলে অনির্বাণ জুনায়েদ, স্ত্রী কণিকা ও পলকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। আশরাফ শুভ, ২১ টেলিভিশন, ঢাকা। শুধু অবৈধ সম্পদের পাহাড় নয়, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, সরকারি প্রকল্প হাতিয়ে নেওয়ার সহ দুর্নীতিতে আর অনিয়মে প্রচুর অভিযোগ রয়েছে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধে। দুদকের ফাইল পর্যন্ত গায়েব করে দিয়েছিলেন তিনি। প্রভাব খাটিয়ে পাবনা ১ আসনে একচেটিয়া নির্বাচন সহ রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের এই নেতা ও তার আত্মীয় স্বজনরা। রিপোর্ট দুলি মল্লিকের। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনা সরকারের ১৫ বছরে ৩ দফায় পাবনা ১ আসন থেকে সংসদ সদস্য হন শামসুল হক টুকু। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। প্রথম দফায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবেই তার বিরুদ্ধে অবৈধভাবে ১৬১ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত শুরুর আগেই হঠাৎ করে হারিয়ে যায় সেই ফাইল। টুকুর নেপথ্য তদবিরেই যে এই ঘটনা ঘটে তা বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টে স্পষ্ট। নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী ৩ সংসদ মেয়াদে টুকুর আয় বেড়েছে ১৩ গুণ। নবম জাতীয় সংসদে টুকুর বার্ষিক আয় ছিল ২,৫,০০০ টাকা। দ্বাদশ জাতীয় সংসদে এসে তার আয় বেড়ে দাঁড়ায় ২৬,৮৪,০০০ টাকা। অস্থাবর সম্পদ বেড়েছে ১৪৬ গুণ। কাজের বিনিময়ে খাদ্যসহ বিভিন্ন প্রকল্পের অর্থ হাতিয়ে নেওয়া, টেন্ডারবাজি ও নিজ মন্ত্রণালয়ে বিপুল অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দলীয় নীতিতে সংসদ সদস্যের নিকট আত্মীয়রা নির্বাচনে প্রার্থী হতে না পারলেও টুকুর ছেলে, ভাই, ভাতিজারা দখল করে রেখেছে পাবনার বেড়া উপজেলার চেয়ারম্যান, পৌর মেয়র সহ বিভিন্ন পদ। ছেলে আসিফ শামসকে পৌর মেয়র পদে ভোটে জেতানোর জন্য নির্বাচনী আচরণবিধিও লঙ্ঘন করেন টুকু। অভিযোগ রয়েছে নিজস্ব বাহিনীকে দিয়ে প্রতিপক্ষের নেতাকর্মীদের ভয় ও এলাকা ছাড়া করতেন টুকু। সমালোচনার দিক থেকে টুকুর চেয়ে তার বড় ছেলে আসিফ শামস এগিয়ে। ভিওআইপি ব্যবসা করে প্রায় ২০০ কোটি টাকার রাজস্ব ফাঁকির মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও ২.৫ বছরের বেশি সময়েও তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। দুলি মল্লিক, ২১ টেলিভিশন। গত ১৬ বছরের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বিপুল সম্পদের মালিক বনে গেছেন। জনগণের টাকায় পাহাড় সমান উচ্চতায় থেকেও রেহাই পেলেন না তাদের কেউই। আদিত্য মামুনের রিপোর্ট। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ২০১৪ সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকার সময়ই গড়েছিলেন সম্পদের পাহাড়। দুদকের অনুসন্ধানেও বেরিয়ে আসে থলের বেড়াল, কিন্তু প্রভাব খাটিয়ে ১৬১ কোটি টাকার দুর্নীতির ফাইলটাই গায়েব করেন তিনি। এখানেও কিন্তু বিলিয়ন ডলার স্টার্টআপ বিনিয়োগের সুযোগ আছে। খুবই নাটকীয়ভাবে ২০০৮ সালে দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য নির্বাচিত হন জুনায়েদ আহমেদ পলক। ২০০৮ সালে ২ লাখ টাকার মালিক পলক ২০২৪ সালে বনে যান ১,০০০ কোটি টাকার মালিক। ছাত্রলীগের নেতৃত্বে থেকে পূর্বসূরিদের পদাঙ্ক অনুসরণে সফল সৈকত। বিভিন্নভাবে হাতিয়ে নেয়া ১০০ কোটি টাকার মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রনেতা। সাধারণ মানুষ বলছে, দেশের প্রচলিত আইনেই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই। বিচার বিভাগ সে ব্যাপারে আশা করি সুষ্ঠু তদন্ত করবে এবং তার মাধ্যমেই
দেশের মানুষ সুবিচার পাবে এইটুকু আশা করি। দেশের যে সুষ্ঠু আইন অনুযায়ী যা হওয়া উচিত তাই করা উচিত, আইনের বহির্ভূত নয়। যারা দুর্নীতি করতেছে, যারা এই যে লুটপাট করছে, যারা মানুষ হত্যা করছে, সবারই বিচার হওয়া উচিত। ভবিষ্যতে যেন আর কেউ কালো টাকার মালিক হতে না পারে সে প্রত্যাশাও তাদের। পাপ বাপকেও ছাড়ে না। আমার মনে হয় যে পরিণতিটা সেটাই হয়েছে, সেদিকেই গড়াচ্ছে। আমরা চাই একটা দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ গড়ে উঠুক এবং যারা সন্ত্রাস করে তাদের জন্য সঠিক বিচার হয়, এটাই আমাদের প্রত্যাশা। দুর্নীতি ও কালো টাকার প্রভাবমুক্ত সুখী সমৃদ্ধ দেশ চান সাধারণ মানুষ। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া আরও একটি হত্যা মামলার অভিযোগ গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। এদিকে বৃহস্পতিবার আরও পৃথক 2টি হত্যা মামলাকে এজাহার হিসেবে নেওয়ার আদেশ দেন আদালত। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় আবেদন করা হয় বুধবার। কোটা সংস্কার আন্দোলনে নিহত সাভারের 9ম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির এ আবেদন করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যা, গণহত্যার বিষয়ে অভিযোগ তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা। 7 দিনের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে। তদন্ত কর্মকর্তা এই মামলার দায়িত্বভার গ্রহণ করেই তদন্ত কার্যক্রম শুরু করে দিয়েছেন। তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক পর্যায়ে উনি এই সময়কালের সকল পত্রিকা সংগ্রহ করেছেন, করে এই পত্রিকাগুলোকে পর্যালোচনা করছেন মর্মে উনি আমাকে জানিয়েছেন। র্যাবের হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে রাজধানীর মোহাম্মদপুরের শিক্ষার্থী জুবাইদ হোসেন ইমন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 16 জনের নামে মামলা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ওনারা সংশ্লিষ্ট থানায় তথা মোহাম্মদপুর থানায় কয়েকবার গিয়েছিল সেটা মামলা হিসেবে রুজু করার জন্য। ওখান থেকে অপারগতা প্রকাশ করে থানা সেটআপ ঠিক নাই বলে তাদেরকে ঘুরানো হয়েছে। তার বাধ্য হয়ে তারা আজকে আমাদের মাধ্যমে এসে বিজ্ঞ মহানগর আমার সিএমএম আদালতে 9 নম্বর কোর্টে, রাজেশ স্যারের কোর্টে আমরা সিএর মামলা একটা ফাইল করি। বিজ্ঞ এমএম স্যার বললেন সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিলেন এই বলে যে আপনারা এটা রেগুলার এফআইআর হিসেবে রুজু করে আপনারা পরবর্তী তদন্ত কার্যক্রম শুরু করেন। আন্দোলনের সময় শেরেবাংলা থানার সামনে সিএনজি চালক নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে করা অপর একটি মামলায় শেরেবাংলা থানাকে এজাহার হিসেবে নিতে তদন্তের নির্দেশ দেন আদালত। শেখ হাসিনা সহ সালমানুর রহমান, আইনমন্ত্রী আনিসুল হক সহ 11 জনের বিরুদ্ধে আমরা মামলা করেছি। 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সায়েদ নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 1 মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বহুল সমালোচিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আয়কর বিভাগের রাজধানীর কর অঞ্চল 15 থেকে বৃহস্পতিবার এই সংক্রান্ত চিঠি সব ব্যাংকে পাঠানো হয়েছে। এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচার সহ বিভিন্ন ধরনের আর্থিক অনিয়মের বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের অন্যতম সুবিধাভোগী এস আলম গ্রুপ ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে সাইফুল আলম মাসুদ, তার স্ত্রী ফারজানা পারভিন, মা চেমুনারা বেগম এবং ভাই আবদুল্লাহ হাসানের হিসাব তলব করা হয়েছে। পাশাপাশি তাদের বাবা, মা, স্ত্রী, সন্তানদের যৌথ নামে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি। শুক্রবার বিকেল 4টায় বঙ্গভবনে শপথ নেবেন আরও 5 উপদেষ্টা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়াবেন। বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে তথ্য জানা গেছে। শপথ নিতে পারেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ ফাউজুল কবির খান। শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকবেন। 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ড তদন্তের জন্য আগামী সপ্তাহে জাতিসংঘের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে।
জেনেভা থেকে প্রতিনিধি দলটি ঢাকায় এসে স্বাধীনভাবে প্রাথমিক তথ্য অনুসন্ধানের কাজ করবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এই তদন্তে বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মফিউর রহমানের রিপোর্ট। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আসেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি এবং জাপানের রাষ্ট্রদূত ইয়োমানা কিমিনোরি। বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানান, ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে জেনেভা থেকে জাতিসংঘের প্রতিনিধি দলটি ঢাকায় এসে স্বাধীনভাবে প্রাথমিক তথ্যানুসন্ধানে কাজ করবে। But the mandate, the details, how the team will work with the government, all still need to be agreed and ironed out. So that's what we discussed, that there would be further dialogue and collaboration along those lines. পরে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জাতিসংঘের তদন্তকে গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ করার জন্য যা যা করা দরকার সে বিষয়ে অবশ্যই সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকার। তারা স্বাধীনভাবে করুক, কিন্তু উনি যদি এখানে ইনভেস্টিগেট করতে চান তার সিকিউরিটি ব্যবস্থাটা হলেও তো দেখতে হবে। কাজেই স্বাধীন যতই হোক না কেন তারপরেও তো আমাদের ইনভলভমেন্ট থাকতেই হবে, কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক। কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। রাশিয়ার সাথে কি আলোচনা হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়টি মাথায় রেখেই তাদের সাথে কাজ করবে সরকার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে বলেন, এদের সব রকম সহায়তা করা হবে। স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই, কারণ রাশিয়া আমাদেরকে তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরাট সহায়তা দিয়েছে। ইতিহাস অন্যরকম হতে পারতো যদি তারা 3টা ভেটো না দিত আমাদের পক্ষে। রূপপুর নিয়ে কথা হয়েছে যে এটা যেন কন্টিনিউশনের ব্যাপারে যেন যেসব হেল্প দরকার এগুলো যেন আমরা করি। আমরা বলছি অবশ্যই, এটা তো বিগ ইনভেস্টমেন্ট হ্যাজ অলরেডি বিন মেড। জাপানের সাথে বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ আবারও অরাজকতা সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ষড়যন্ত্র না করে আওয়ামী লীগ নেতাকর্মীদের আত্মসমর্পণ করার আহ্বান জানান তিনি। মোহাম্মদ কবিরের রিপোর্ট। নির্বিচারে ছাত্র জনতাকে হত্যার দায়ে পতিত স্বৈরাচার সরকারের প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচারের দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি। অংশ নেন বিএনপির মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। কর্মসূচিতে অংশ নিয়ে সিনিয়র নেতারা বলেন, ইতিহাস থেকে সবাইকে শিক্ষা নেওয়া উচিত, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা সেই শিক্ষা নেয়নি। এই 72 থেকে 75-এর ঘটনা আমরা এতদিন বলতাম যে কিভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনা ওইটা থেকে শিক্ষা গ্রহণ করে নাই। এই যে সরকারের হত্যাকাণ্ড, এই যে আকাশ থেকে গুলি করে, এই যে স্নাইপার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা, এদের পিছনে এই সকল ব্যবসায়ীদের হাত আছে, সকল ব্যবসায়ীদের টাকা এদের সঙ্গে হাতে আছে। সীমা লঙ্ঘন ও অহংকারের কারণে আওয়ামী নেত্রীকে পালিয়ে যেতে হয়েছে। ষড়যন্ত্র না করে শেখ হাসিনা সহ অন্যান্যদের আইনের কাছে আত্মসমর্পণের আহ্বান বিএনপি মহাসচিবের। আওয়ামী লীগদেরকে যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না। যারা অন্যায়ভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, টাকা লুণ্ঠন করেছে, পাচার করে নিয়েছে, তাদের বিচার করতে হবে। অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গুম, খুন ও গণহত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসির দাবি করেছে ছাত্রদল। যতক্ষণ পর্যন্ত এই খুনি হাসিনা সরকারের বিচার এবং শাস্তি কার্যকর না হয়, ততক্ষণ পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদলের এই কর্মসূচি চলমান থাকবে। পার্শ্ববর্তী তারা যে বন্ধু দাবি করে ভারত, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, যদি আপনারা প্রকৃত অর্থে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চান, অবিলম্বে এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবেন। আমাদের যে সকল ছাত্রদলের নেতাকর্মী খুন হয়েছে, প্রতিটি পুঙ্খানুপুঙ্খ সুষ্ঠু বিচার আমরা না পাবো, ততদিন ছাত্রদল রাজপথ ছেড়ে যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারীদের প্রতিহতের আহ্বান জানান তারা।
মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রতি বিপ্লবের চেষ্টা হলে অস্তিত্ব থাকবে না কারো, হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। 3 দেশের সাবেক ভূমিমন্ত্রী জাভেদের সম্পদের পাহাড়, চলছে অর্থ পাচারের তদন্ত। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ছাত্র জনতার বিপ্লবের পর প্রতি বিপ্লবের চেষ্টা করা হলে কারো অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৃহস্পতিবার রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে অবস্থান কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে রাজধানীর শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 15 আগস্ট ঘিরে পাল্টা অভ্যুত্থানের সম্ভাবনা ঠেকাতে পালন করা হয় এই কর্মসূচি। বিপ্লব প্রতিবিপ্লব সহ নানা বিষয়ে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ছাত্রলীগ জনবিচ্ছিন্ন বলেও মন্তব্য করেন তারা। ছাত্রলীগ যে সিট বাণিজ্য করেছে, যে সেলফি পলিটিক্স করেছে, যে প্রোটোকল পলিটিক্স করেছে, আমরা সেই সেলফি পলিটিক্স এবং প্রোটোকল পলিটিক্স এটি যদি জারি রাখি তাহলে যারা শহীদ হয়েছে তাদের সাথে আমাদের যে আর্থিক এবং হৃদ্যতাপূর্ণ যে কমিটমেন্টটি ছিল সেই কমিটমেন্টের ভায়োলেশন হবে। এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যে রাষ্ট্রটি হবে নীতিভিত্তিক। আন্দোলনের সময় গণহত্যা ও নির্যাতনের ঘটনা ঘটেছে অভিযোগ করে ন্যায় বিচার দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। যারা দ্বিমত প্রকাশ করতে চায়, তাদেরকে যদি আমি বাধা দেই বা আপনারা বাধা দেন তাহলে ধরে নেবেন আপনারা সঠিক পথে নেই। কারণ আমাদের গণ অভ্যুত্থানটি হয়েছে, ছাত্র নাগরিক অংশগ্রহণ করেছে আমাদের আন্দোলনে দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য। সরকার পতনের পর আওয়ামী লীগের প্রতিবিপ্লব ঠেকাতে 4 দফা দাবি নিয়ে মঙ্গলবার থেকে রেজিস্ট্যান্স উইক কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও সহিংসতার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে চিঠি দিয়েছে মানবাধিকার সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার যথেষ্ট প্রমাণ রয়েছে জানিয়ে তদন্ত এবং বিচারের আহ্বান জানায় যুক্তরাজ্য ভিত্তিক সংগঠনটি। চিঠিতে বলা হয়, যুক্তরাজ্য এবং বাংলাদেশ 2 দেশই আইসিসির সদস্য হওয়ায় এর মাধ্যমে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার নিশ্চিত করা সম্ভব। তৎকালীন সরকারের বেআইনি অপহরণ, গুম এবং নির্যাতনের কথাও উল্লেখ করা হয় চিঠিতে। সংগঠনটির 3 সমন্বয়ক আইনজীবী ব্যারিস্টার মাইকেল পোলাক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ এবং ব্রডকাস্টার ও বাংলাদেশ বিষয়ক রাজনীতি বিশ্লেষক আতাউল্লাহ ফারুক জানান, শেখ হাসিনার বিচার কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। যারা ছাত্রসহ সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে টাঙ্গাইলের ধনবাড়িতে এ মন্তব্য করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ইকরামুল হক সাজিদের জানাজায় অংশ নেন তথ্য প্রযুক্তি উপদেষ্টা। এ সময় বলেন, সাজিদদের আত্মত্যাগে যে স্বাধীনতা এসেছে তা বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। গত 4 আগস্ট পুলিশের গুলিতে আহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ। চিকিৎসাধীন অবস্থায় গতকাল ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয় সাজিদের। হেলথ ফোর্স গঠনের মাধ্যমে আন্দোলনের আহত ছাত্র জনতার চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আহতদের দেখতে গিয়ে একথা বলেন ক্রীড়া উপদেষ্টা। হাজার হাজার শিক্ষার্থী এবং জনতা যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারা আহত আছেন, অনেকেই গুরুতর আহত আছেন। তো আমাদেরকে সেই সিস্টেমের মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। আমরা চেষ্টা করছি এটাকে যতটা এফিশিয়েন্টলি করা যায়
বর্তমান পরিস্থিতিটাকে ট্যাকেল দেওয়ার জন্য সেটা করার আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সরকারের পক্ষ থেকে তো স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে, স্টুডেন্টদের পক্ষ থেকেও আমরা একটা তালিকা করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রোভাইড করেছি। এছাড়াও আজকেই একটা হেলথ ফোর্স আমাদের একটা ছিল, কিন্তু আরও স্ট্রং করে একটা হেলথ ফোর্স আমরা গঠন করব। অবশেষে সব নাটকীয়তার পর পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। লাগামহীন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে গেল কয়েকদিনের বিক্ষোভ সমাবেশের পর আজ অনলাইনে বিজ্ঞপ্তি দিয়ে পদ থেকে অব্যাহতি নিয়েছেন তাকসিম এ খান। সাবেক প্রধানমন্ত্রীর আত্মীয় পরিচয়ে দেশ বিদেশে বিলাসবহুল বাড়ি গাড়ি সহ কালো টাকার পাহাড় গড়ে তুলেছিলেন তাকসিম এ খান। প্রাতিষ্ঠানিক স্বজনপ্রীতি যোগ্য কর্মীদের অবজ্ঞা অবহেলায় দীর্ঘ 15 বছরের পুঞ্জীবিত ক্ষোভ প্রকাশ করেন তার অধীনস্থরা। ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান গেল 12 বছর ধরে চুক্তি নবায়ন করে আসছিলেন, যা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও বলেন, তাকে ঘিরে সব রকম দুর্নীতি খতিয়ে দেখা হবে। তিনি যে 12 বছর ধরে এই একটার পর একটা চুক্তি এক্সটেন্ড করে যাচ্ছিলেন আর কি, সিদ্ধান্ত হয়েছে অলরেডি যে তাকে কন্ট্রাক্ট যেটা আছে সেই কন্ট্রাক্টটা টার্মিনেট করা হবে এবং সেই প্রজ্ঞাপনও হয়ে গেছে আর কি। একটা দুর্নীতি চক্র যে গড়ে উঠেছিল, এককভাবে তো হয় না, তাকে ঘিরে যে দুর্নীতি চক্র যেটা হয়েছিল, চক্রেতে যারা সক্রিয় আছে বা যারা লুকিয়ে আছে তাদেরকে কি ব্যবস্থার মধ্যে আনা যায় সেটার ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে এবং পদক্ষেপ নেওয়া হবে। 3 দেশে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ও তার স্ত্রী কন্যা। পাচারের অর্থে যুক্তরাষ্ট্র, লন্ডন, আরব আমিরাতে গড়ে তুলেছেন হাজার হাজার কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান। ওই সব দেশে তাদের রয়েছে বহু ফ্ল্যাট, বাড়ি। এছাড়া বিভিন্ন ব্যাংকে জমা আছে তাদের বিপুল অর্থ। রাজীব জামানের রিপোর্ট। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশে সম্পদ নিলে তা শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত 21টি প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগের অনুমোদন দিয়েছে। এই তালিকায় নেই চট্টগ্রামের আখতারুজ্জামান চৌধুরীর ছেলে এবং এসআলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের মামাতো ভাই, সাবেক ভূমিমন্ত্রী ও চট্টগ্রাম 13 আসনের আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার পরিবারের কোনো সদস্যর নাম। তবে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIU যুক্তরাষ্ট্রের সাইফুজ্জামান চৌধুরীর 3 ব্যবসা প্রতিষ্ঠান ও 9টি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে। অনুসন্ধান বলছে, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ 2005 সালে যুক্তরাষ্ট্রে অর্থ পাচার শুরু করেন। দেশটিতে নাহার ম্যানেজমেন্ট ইনকর্পোরেটেড নামে একটি প্রতিষ্ঠান খোলেন তিনি। তারপর এই প্রতিষ্ঠানের নামে বিভিন্ন সময় 9টি প্লট ও ফ্ল্যাট কেনেন তিনি। 2021 সালের মার্চ থেকে ডিসেম্বর সময় যুক্তরাষ্ট্রভিত্তিক TD ব্যাংকে সাইফুজ্জামানের মালিকানাধীন GTS প্রপার্টিজ LLCর নামে $45,340 জমা হয়। এর মধ্যে ফার্স্ট আবুধাবি ব্যাংক থেকে 3টি লেনদেনের মাধ্যমে জমা করা হয় $23,890, আর ক্যাপিটাল ওয়ার্ল্ড মেরিটাইম লিমিটেড থেকে HSBC ব্যাংকের মাধ্যমে জমা করা হয় $21,450। যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামানের আরামিড প্রপার্টিজ LLC ও GTS প্রপার্টিজ LLCর পক্ষে নগদে $17,65,000 জমা করা হয়। আমাদেরকে কথায় কথা বলছে পালানোর সময়ও পাবে না, আমরা কি চোর না আমরা টাকা। সংযুক্ত আরব আমিরাতে 226টি ফ্ল্যাট বেচাকেনা করেছেন সাইফুজ্জামান চৌধুরী। 2014 সালে দেশটিতে অর্থ পাচার শুরু করেন তিনি। ওই বছরের 8 ফেব্রুয়ারি র্যাপিড র্যাপটর FZE নামে একটি প্রতিষ্ঠান খোলেন সাইফুজ্জামান চৌধুরী। 2015 সালে ভবন নির্মাণ ও নির্মাণ সামগ্রী বিক্রির জন্য জেবা ট্রেডিং FGE নামে আরও একটি প্রতিষ্ঠান খোলেন। এছাড়া গত বছরের শেষ দিকে তার স্ত্রী রুখমিলা জামানের নামে আল বাসা সাউথ 3rd এলাকায় গত বছরের 15 সেপ্টেম্বর 11,25,300 দিরহামে একটি ও 30 নভেম্বর 11,25,069 দিরহামে আরও একটি ফ্ল্যাট কেনা হয়। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আসছে লন্ডনে তার 350 বাড়ি রয়েছে। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটা অন্যতম মানি লন্ডারিং কেস। সাইফুজ্জামান চৌধুরীর নামে দুবাই ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া দেশটির ফার্স্ট আবুধাবি ব্যাংকে একটি দিরহাম ও একটি ডলার অ্যাকাউন্ট রয়েছে। আর দেশটিতে কার্যরত জনতা ব্যাংকে রয়েছে একটি দিরহাম অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্টে 39,583 দিরহাম এবং $6,670 জমা রয়েছে।
এদিকে লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর 8টি কোম্পানির খোঁজ মিলেছে, যার বাজার মূল্য 20,31,00,000 বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,000 কোটি টাকা। দেশটিতে তার স্ত্রী রুখমিলা জামান ও মেয়ে জেবা জামানের নামেও কোম্পানি রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে নিউ ভেঞ্চার লিমিটেডের নামে প্রথমে একটি কোম্পানি খোলেন 2010 সালের 13 জুলাই। সর্বশেষ 2021 সালের 22 জুলাই সাদাকাত প্রপার্টিজ লিমিটেড নামে আরও একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এসব আবাসন কোম্পানির অবস্থান দেশটির 8 ডেভনশায়ার স্কয়ার লন্ডনের ঠিকানায়। এই কোম্পানির স্থায়ী ও চলতি সম্পদের মূল্য £1,17,00,000। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ জেডটিএস প্রপার্টিজ নামে কোম্পানি খুলেন 2016 সালের 17 ফেব্রুয়ারি। স্থায়ী ও চলতি সম্পদ রয়েছে £7,31,00,000। 2019 সালের 6 জুলাই স্ত্রী রুকমিলা জামানের নামে কোম্পানির রুকমিলা প্রপার্টিজ খুলেন তিনি। এই কোম্পানির স্থায়ী ও চলতি সম্পদ £2,80,00,000। আরামিড প্রপার্টিজ নামে চতুর্থ কোম্পানি খোলা হয় 2020 সালের 6 মে। এই কোম্পানির সম্পদ রয়েছে £2,15,00,000। জেড প্রপার্টিজ খোলা হয় 2020 সালের 30 জুলাই। এই কোম্পানির সম্পদ £2,99,00,000। তার মেয়ে জেবা জামানের নামে জেবা প্রপার্টিজ খোলা হয় 2021 সালের 21 জুন। এই কোম্পানির সম্পদ £1,29,00,000। জারিয়া প্রপার্টিজ নামে আরও একটি কোম্পানির সম্পদ £60,00,000। সর্বশেষ 2021 সালের 22 জুলাই খোলা সাদাকাত প্রপার্টিজ লিমিটেডের সম্পদ মূল্য প্রায় £2 কোটি। হাসিনা সরকারের পতনের পর নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ BFIU। সোমবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার স্ত্রী, সন্তান ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে বলেছে এই সংস্থাটি। রাজীব জামান, 21 টেলিভিশন। নিচে আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কলকাতায় রাস্তায় মশাল ও মোমবাতি হাতে নারীরা, পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি। কোটা আন্দোলন যৌক্তিক ছিল স্বীকার করলেন মাশরাফি, নিজের ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। দীর্ঘ 1 মাস বন্ধ থাকার পর শনিবার থেকে মেট্রো রেল চালু করার কথা ছিল, তবে এদিন মেট্রো রেল চলাচল করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মেট্রো রেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি। ডিএমটিসি লেনের কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুর রৌফের সই করা এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সরকার মেট্রো রেল চলাচল প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শেষে 7 দিনের মধ্যে পুনরায় চালু করার জন্য নির্দেশনা দিয়েছেন। অনিবার্য কারণবশত মেট্রো রেল পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা এখনও শুরু করা সম্ভব হয়নি, তাই শনিবার থেকে মেট্রো রেল পুনরায় চালু সম্ভব হচ্ছে না। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে নজিরবিহীন বিক্ষোভ করেছে নারীরা। রাত দখল করো কর্মসূচিতে বুধবার রাত 11:55 কলকাতা সহ রাজ্যের বিভিন্ন শহরে মশাল ও মোমবাতি হাতে রাজপথে নেমে আসেন অযুত নারী। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ এবং পশ্চিমবঙ্গ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীরা। আশরাফ শুভ রিপোর্ট। পশ্চিমবঙ্গে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় কয়েকদিন ধরে বিক্ষোভে উত্তাল ভারত। বুধবার রাতে ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস শুরুর ঠিক আগ মুহূর্তে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে রাজপথে নামেন হাজারো নারী। রিক্লেইম দ্য নাইট পদযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। কলকাতা ছাড়াও যাদবপুর একাডেমি অফ ফাইন আর্টস, কলেজ স্ট্রিট, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় মিছিল হয়। মোমবাতি হাতে রাস্তায় নামেন শান্তিনিকেতনের শিক্ষার্থীরাও। এ সময় জড়িতদের শাস্তির পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তায় কঠোর কেন্দ্রীয় আইন তৈরির দাবি জানায় আন্দোলনকারীরা। প্রশাসনের চরম গাফলতির অভিযোগ তুলে রাজ্যের স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়। এদিকে কর্মসূচি চলাকালে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বহিরাগতরা এসে সহিংসতা চালিয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে দায়িত্বরত নারী চিকিৎসককে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। প্রতিবাদে রাস্তায় নামেন চিকিৎসকরা, ডাক দেন কর্মবিরতির।
to protect women and men. জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়া বিক্ষোভ প্রতিবাদে সরব বিজেপি, কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল। নিন্দা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও। Better security. আশরাফ শুভ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীতে রিকশা চালক হত্যা মামলা, টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত 10 দিনের রিমান্ডে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা তদন্ত শুরু, আরও 2টি হত্যা মামলায় এজাহার গ্রহণের নির্দেশ। এসালম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব, আর্থিক অনিয়মের অভিযোগ। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি, শুক্রবার শপথ নেবেন আরও 5 উপদেষ্টা। অরাজকতা সৃষ্টির পায়তারা করছে আওয়ামী লীগ, বললেন ফখরুল। ষড়যন্ত্রকারীদের প্রতিহতের আহ্বান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124live। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।